সবাইকে স্বাগতম আজকের পিডিয়াট্রিক নার্সিং এর প্রথম ক্লাসে। তো তোমাদের গত দুইটা ক্লাস, তিনটা ক্লাস হয়েছে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর। তো আজকে হচ্ছে পিডিয়াট্রিক নার্সিং এর প্রথম ক্লাস। তো সবাইকে সুস্বাগতম আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। গ্রুপটা আমি শেয়ার করে দিয়েছি, আমাদের হোয়াটসঅ্যাপ যে পেইড গ্রুপটা রয়েছে। পেইড গ্রুপে ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। আমি আশা করবো যে খুব কম সময়ের মধ্যে সবাই জয়েন করে ফেলবে ক্লাসে। তো আমরা ক্লাসটা এখন শুরু করব। আমাদের স্লাইডটা এখন ওপেন করা হবে। অলরেডি 8টা 2 বাজে। তো সবাই কেমন আছো? আমাকে জাস্ট একটু জানাতে হবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আমাকে প্রত্যেকটা মুহূর্তে সবাই একটু ফিডব্যাক দিয়ে ট্রাই করবেন কমেন্ট বক্স। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? কারো কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি কমেন্ট বক্স একটু দেখে আসি। আমাদের অলরেডি কয়েক 4 মিনিট হয়ে গেছে। ক্লিয়ার? আর কে আছেন? নেট প্রবলেম, হ্যাঁ নেট প্রবলেম ছিল, আমাকে স্কলারশিপ ইয়ান্সরি ক্লাস নেবে না। আচ্ছা, এরপর কি আছে? দেখতে পাচ্ছি অনেকেই এখানে আমাদেরকে কমেন্ট করেছেন। তো যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসটা যেহেতু অনলাইনে, সো সবসময় চাইবেন সবাই অ্যাক্টিভ থাকার জন্য। যদি সবাই অ্যাক্টিভ থাকেন তাহলে আমার ক্লাসটা সবার জন্য easy হবে। আর সবাই আশা করি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যেই। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 50 জন আছে। সাউন্ড কি ক্লিয়ার? দেখুন, সাউন্ড শোনা যায়? আশা করি সবাই শুনতে পাচ্ছ এবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখন আসবে না, অফ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট বক্সে সবাইকে জানানোর জন্য। তো এখন আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করব।
আমাদের শীট দেখতে পাচ্ছেন সবাই? শীট কি দেখা যায়? আচ্ছা, সবাই শীট দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ধ্যান স্যার ক্লাস নেবে, পরবর্তীতে নেবে অবশ্যই। আচ্ছা, সবাই শীট দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের পেইড ব্যাচে যারা রয়েছেন সবাই এখানে, তো পেইড ব্যাচের সবাইকে সুস্বাগতম আজকের পেডিয়াট্রিক নার্সিং ক্লাসে। তো পেডিয়াট্রিক নার্সিং এ আজকে আমাদের প্রথম ক্লাস। তো এর আগে আমরা ফান্ডামেন্টালস অফ নার্সিং এ ক্লাস করেছি এবং ফান্ডামেন্টালস অফ নার্সিং এ আমাদের অলরেডি 3টা ক্লাস হয়েছে। আর পেডিয়াট্রিক নার্সিং এ আমরা সবেমাত্র শুরু করেছি। তো আজকে পেডিয়াট্রিক নার্সিং এর মেইন যে জিনিসগুলা, যে জায়গা থেকে আসলে কোশ্চেন আসে, ওই জায়গাগুলো জাস্ট আমরা একটু বেশি আলোচনা করব সব সাবজেক্টেরই। বেশি ক্লাস থাকবে সেই জায়গাগুলো থেকে, যে জায়গাগুলো থেকে আমাদের কোশ্চেন মূলত আসে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো শিডিউল করব, যেগুলো হচ্ছে আসলে আসতে পারে, যেগুলো এখনো আসে না বাট আসতে পারে সেরকম ধরনের ক্লাস করব। তবু একটু মানে ফোন দেওয়া হচ্ছে, সবাই কমেন্ট। আচ্ছা, কথা ক্লিয়ার না বলছে। আচ্ছা, এখন শোনা যায় কথা? আচ্ছা, তো পেডিয়াট্রিক অফ নার্সিং সম্পর্কে সবার মোটামুটি ধারণা আছে। পেডিয়াট্রিক অফ নার্সিং হচ্ছে চাইল্ডদের নিয়ে যেই সাবজেক্টটাতে আলোচনা করা হয়, বা চাইল্ডের হেলথ রিলেটেড ইস্যু নিয়ে যেই সাবজেক্টটাতে আমরা পড়াশোনা করে থাকি, সেটা হচ্ছে পিডিয়াট্রিক নার্সিং। ঠিক আছে? তো পেডিয়াট্রিক নার্সিং এর মূলত ডিজিজ রিলেটেড গুলো আসে। এছাড়াও যে কোশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে আহ, বিভিন্ন ধরনের অ্যানোমালিস, সেটা হতে পারে বার্থ অ্যানোমালিস। ঠিক আছে? এই ধরনের কোশ্চেন গুলো পেডিয়াট্রিক নার্সিং এ আসে, এবং এসে থাকে পেডিয়াট্রিক নার্সিং এর কিছু ম্যানেজমেন্ট থেকে। ঠিক আছে? এবং অ্যানালিটিক্যাল কোশ্চেনও কিন্তু পেডিয়াট্রিক নার্সিং থেকে হয়ে থাকে। তো আমরা আজকে দেখবো, ভাই ক্লাসের আগে পিডিএফটা দেওয়ার ট্রাই করবেন? আচ্ছা, ক্লাসের আগে পিডিএফটা দেওয়া হয়েছে ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে আজকে শুরু করবো পেডিয়াট্রিক অফ নার্সিং। তো পেডিয়াট্রিক অফ নার্সিং এর দুইটা স্পেলিং আছে। আপনারা কি জানেন পেডিয়াট্রিক অফ নার্সিং এর দুইটা স্পেলিং আছে? একটা হচ্ছে কি ব্রিটিশ স্পেলিং, আর একটা হচ্ছে আমেরিকান স্পেলিং। তো আমার মনে হয় এখানে যারা পেডিয়াট্রিক অফ নার্সিং, যাদের মোটামুটি ভালো ধারণা, যারা পড়াশোনা করেছে, তারা এই দুইটা বিষয় জানে। আচ্ছা, তো দুইটা বিষয়ের একটা ভুল নাই। তো আমরা দেখে আসি পেডিয়াট্রিক অফ নার্সিং এর প্রথম স্লাইডটা আমাদের আসলে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথম স্লাইডটাতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি নার্সিং কেয়ার অফ নিউবর্ন উইথ কনজেনিটাল অ্যানোমালিস। আচ্ছা, নিউবর্ন বা শিশুদের, সদ্য জন্মগত শিশুদের যেই জন্মগত সমস্যাগুলো হয়, সেগুলোকে বলা হচ্ছে কি বার্থ অ্যানোমালিস বা কনজেনিটাল অ্যানোমালিস। সো কনজেনিটাল অ্যানোমালিস হচ্ছে কি, যে কনজেনিটাল ডিসঅর্ডার, এইটা এক ধরনের ডিসঅর্ডার, মানে হচ্ছে কি সমস্যা। আর অলসো নোন অ্যাজ কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, মানে কনজেনিটাল ডিসঅর্ডারও যায়, কনজেনিটাল অ্যানোমালিস একই কথা। সো কনজেনিটাল ম্যালফরমেশনস অর বার্থ ডিফেক্টস, এটাও একই কথা। আচ্ছা, আমরা একটু দেখে আসি। দে ক্যান বি ডিফাইন্ড অ্যাজ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল অ্যানোমালিস। ফর এক্সাম্পল, এখানে কনজেনিটাল অ্যানোমালিস যে শুধুমাত্র ফাংশনাল হবে তা না, এটা স্ট্রাকচারালও হতে পারে। স্ট্রাকচারাল কেমন? যেমন গঠনগত, কোন একটা পেশেন্টের বা কোন একটা বেবির যেই স্বরযন্ত্র, যেটাকে বলে হচ্ছে কি অরফ্যারিংস, সেটা ভালো করে ফর্ম করে নাই, তাহলে এটা হচ্ছে কি একটা ফিজিক্যাল বা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। আর ফাংশনাল অ্যাবনর্মালিটি কি? যেমন কারো হার্ট নির্দিষ্ট গতিতে পাম্প করছে না, বা পালস ঠিক নেই, পালস রেট ঠিক নেই, বা দেখা যাচ্ছে তার দৃষ্টিশক্তি নাই বেবি। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ফাংশনাল অ্যাবনর্মালিটিস। তো যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে মেটাবলিক ডিসঅর্ডার। সো মেটাবলিক ডিসঅর্ডার এক ধরনের abnormalities that occurs during intrauterine life and can be identified prenatally। মানে হচ্ছে কনজেনিটাল অ্যানোমালিসটা হচ্ছে কি, যে ঘটে কখন ইন্ট্রা ইউটেরাইন লাইফে, মানে হচ্ছে বেবিটা যখন মায়ের উম্বের মধ্যে থাকে, মায়ের গর্ভের মধ্যে থাকে, তখনই এই ম্যালফরমেশন গুলো বা অ্যাবনর্মালিটিস গুলো হয়ে থাকে।
তো এই যে অ্যাবনর্মালিটিস গুলো হয়, ঠিক আছে, এটা বলছে কি যে ক্যান বি আইডেন্টিফাইড প্রিনেটালি। তো এটা অনেক সময় যে মায়ের গর্ভ থেকেই আমরা বুঝতে পারি যে না বেবিটার কোনো প্রবলেম আছে বা অ্যাবনর্মালিটি আছে, অথবা কখনো কখনো বোঝা যায় না, ঠিক আছে। তো আমরা তো অনেক সময় এক্স রে করি, অনেক সময় বিভিন্ন টেস্ট করি। তো এই টেস্ট গুলাতে, এক্স রে গুলাতে অনেক সময় আমরা বুঝতে পারি যে বেবির অ্যাবনর্মালিটিস আছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় আল্ট্রাসোনোগ্রাম করে, তো আল্ট্রাসোনোগ্রাম করলেও কিন্তু বোঝা যায় আসলে বেবির প্রেজেন্টেশনটা কেমন, বেবির ফরমেশনটা কেমন, কোনো অ্যাবনর্মালিটিস আছে কি নাই, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছো, সামটাইমস মে অনলি বি ডিটেক্টেড লেটার ইন ইনফ্যান্সি সাচ অ্যাজ হিয়ারিং ডিফেক্টস। আচ্ছা, এখন ফাংশনাল যে প্রবলেম গুলা, আসলে বেবিটা চোখে দেখবে কিনা, কানে শুনবে কিনা, হ্যাঁ, এই যে ফাংশনাল যে সমস্যাগুলো, এইগুলা কিন্তু আসলে আমাদের মাইক্রোস্কোপিক কি বলে, আহ, আমাদের হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম বা হচ্ছে এক্স রে, এগুলোর মাধ্যমে কিন্তু মায়ের হোমে থাকার সময় বা হচ্ছে প্রিন্যাটালি বোঝা যাবে না। ঠিক আছে, প্রিন্যাটালি বোঝা যাবে কোনগুলা, প্রিন্যাটালি বোঝা যাবে হচ্ছে স্ট্রাকচারাল ডিফেক্ট গুলো, যেগুলো জন্মগত ফিজিক্যাল ডিফেক্ট এক কথা, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। আদারওয়াইজ এই যে হিয়ারিং ডিফেক্টস, হ্যাঁ, এরপর হচ্ছে অলফ্যাক্টরি ডিফেক্টস, এই ডিফেক্টস গুলো কিন্তু আমরা বুঝতে পারবো না সাধারণত। আচ্ছা, এরপরে আসি অ্যাকর্ডিং টু WHO, অ্যাকর্ডিং টু and is 270 থেকে 351 জন শিশু, ঠিক আছে, 270 to 358, মানে হচ্ছে 270 থেকে 358 জন শিশু মারা যায় শুধুমাত্র এই কনজেনিটাল অ্যানোমালিস এর কারণে। এটা কত সালের রিপোর্ট? 2012 সালের একটা রিপোর্টে বলছে যে প্রথম একটা বেবি যখন জন্ম হয়, সে বেবি জন্ম হওয়ার প্রথম 28 দিনের মধ্যে পুরো বিশ্বে, পুরো পৃথিবীতে 270 থেকে 358 জন মানুষ মারা যায়, 58 জন শিশু মারা যায়। আচ্ছা, উইথ neural tube defects being one of the most serious and most common of these congenital anomalies। আচ্ছা, এর মধ্যে দেখা যাচ্ছে নিউরাল ডিফেক্টস হয়ে অনেকে মারা যায়, হ্যাঁ, আবার অনেকে টিউব ডিফেক্টস বা হচ্ছে অন্যান্য যে ডিজিজ গুলো, সেই ডিজিজ গুলোর কারণে মারা যেতে পারে। আচ্ছা, এরপর আসি আমরা। তো সাধারণত, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন করেছে আখি একটা তুলে, তিহান স্যার কবে ক্লাস নেবে? আচ্ছা, আমি একটা ক্লাস নিচ্ছি, তার মধ্যে অ্যান্সারটা দিই যে তিহান স্যার অমুক দিন ক্লাস নেবে। তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সারের জন্য অন্যদের কি হচ্ছে, কনসেন্ট্রেশন ব্রেকডাউন হচ্ছে। তো আমরা ক্লাস চলাকালীন সময় এমন ধরনের কিছু কোশ্চেন করব যে কোশ্চেনগুলো আমাদের ক্লাস রিলেটেড। এর বাইরে আমরা কোশ্চেন করব কখন? আমি ক্লাস শেষে 5 মিনিট আপনাদের টাইম দিব এর বাইরে কোশ্চেন করার জন্য। ক্লাস রিলেটেড কোশ্চেন যদি না থাকে সেগুলো আপনারা ক্লাসের পরে করবেন, ঠিক আছে। এখানে আছে কি, ক্লিফট লিপ এন্ড ক্লিফট প্যালেট আর সেপারেশনস ইন দ্য আপার লিপ এন্ড মাউথ দ্যাট occurs while a fetus develops in the uterus। আচ্ছা, কি বলছে? আমি আর একটু বড় করে দিচ্ছি স্ক্রিন, যাদের মোবাইলে দেখতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ক্লিফট লিপ এন্ড ক্লিফট প্যালেট, এই দুইটা হচ্ছে শিশুদের জন্মগতভাবে খুব কমন একটা সমস্যা। ক্লিফট লিপ মানে কি? ঠোঁট। সাধারণ ভাষা যদি আমরা বলি সেটা হচ্ছে তালু, ঠিক আছে। আমরা সাধারণত দেখি যে ক্লিফট লিপ পেশেন্টদেরকে আমরা বুঝতে পারি বাইরে থেকে দেখে যে না, ঠোঁট তার মাঝখান থেকে ফর্ম করে নেয়, আর পুরোপুরি তৈরি হয় নাই। আর ক্লিফট প্যালেটটা কিন্তু আমরা বাইরে থেকে সাধারণত দেখতে পারি না। ক্লিফট প্যালেটটা কোথায় হয়? আমাদের মুখের ভিতরের সাইডে, নাক এবং মুখের যেই সম্পর্ক, ওই সম্পর্কের ওই জায়গাটা ছিদ্রটা থাকে না, ওইটাকে বলা হচ্ছে, ছিদ্রটা ভালো করে ফর্ম করে না, এটাকে বলা হচ্ছে ক্লিফট প্যালেট। তো এখানে ওই সম্পর্কে বলা হচ্ছে যে এই দুইটা হচ্ছে বেবিদের জন্য কমন। আচ্ছা, এরপরে আমরা একটু দুইটা সম্পর্কে একটু ডিটেলস আসি। ক্লিফট লিপ ম্যানেজ, যদি কোনো একটা পেশেন্ট বা কোনো একটা শিশুর ক্লিফট প্যালেট মানে ক্লিফট লিপ থাকে, মানে হচ্ছে তার লিপ মানে কি,
ঠোঁট ভালো করে ফর্ম করে নাই, তো সেক্ষেত্রে আমরা এজ এ নার্স হিসেবে কি ম্যানেজ করব, কিভাবে পেশেন্টটাকে ম্যানেজ করব। তো আমি আবার একটু বলতে চাই যে সবাইকে, আহ, হ্যাঁ, জি, বলতে চাই, আমরা যেই টপিকটা নিয়ে এখন আলোচনা করছি, বেসিক কিছু বিষয় নিয়ে, পিডিয়াট্রিক নার্সিং যে জায়গাগুলো থেকে আসলে কোশ্চেন হয়, তো আমরা এই জায়গাটাতে একটু কনসেন্ট্রেশন দিব সবাই। শুধুমাত্র যে আমি কমেন্ট বক্সে শুধু লিখে যাবে একটার পর একটা, তা না। এখন জাস্ট একটু কনসেন্ট্রেশন দিব ক্লাসের উপরে। পরে আমি আপনাদের কমেন্ট বক্সে লেখার জন্য টাইম দিব, ওই সময় আপনারা কমেন্ট বক্স চেক করবেন। আচ্ছা, টিউব ডিফেক্ট কি? টিউব ডিফেক্ট হচ্ছে আমাদের অরোফ্যারিংস এর মধ্যে কি হচ্ছে, আমাদের অরোফ্যারিংসটা কোথায় ওপেন হচ্ছে, মুখের মধ্যে বা তালুতে, প্যালেটে। সো এই যে অরোফ্যারিংস এর ওপেনিংটা, এই ওপেনিংটা যদি কোনো ডিফেক্ট থাকে, ওপেনিংটা ঠিকভাবে না থাকে, সেক্ষেত্রে টিউব ডিফেক্ট বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর কিছু এডুকেট প্যারেন্টস অন ফিডিং টেকনিক্স। যারা সাধারণত ক্লিপড লিপ পেশেন্ট, যেসব বেবিদের ঠোঁট ভালো করে হয় নাই বা ঠোঁট কাটা, ঠোঁট আসলে ওটা আমরা বলি কাটা, কিন্তু কাটা না, মানে ঠোঁট ওই জায়গাটাতে আসলে সেল ডিভিশন হয় নাই, ভালো করে ফর্ম করে নাই, ঠিক আছে, আসলে কাটা না। তো ওটা হচ্ছে ভালো করে ফর্ম করে নাই। ওটা যখন অপারেশন করা হয়, অপারেশন করে ফিক্স করার চেষ্টা করা হয়, তখন ওটা কেটে ফেলে ওই জায়গাটা আলাদা করে ফিক্স করে দেওয়া হয়, তবে দাগটা অনেক সময় থেকে যায়। ঠিক আছে? আচ্ছা, যখন কোনো একটা পেশেন্টের এরকম ঠোঁট থাকবে, ঠোঁট ফর্ম করে নাই, তো সেই ক্ষেত্রে পেশেন্টদেরকে বা বেবিদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব, সেই ম্যানেজটা আমরা একটু দেখবো। যে এডুকেট প্যারেন্টস অন ফিডিং টেকনিক্স, প্রথমত আমাদের কি করতে হবে, মা বাবাকে বোঝাতে হবে কি, যে কিভাবে তাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে, তার মাকে বোঝাতে হবে যে ফিডিং টেকনিক্সটা কেমন হতে হবে। এখন আমার কাছে একটা পেশেন্ট আসলো কনজেনিটাল অ্যানোমালিস ক্লিপ ফ্লিপ নিয়ে। তো আমি বললাম অ্যাজ ইউজুয়াল আপনি সবার মতো ফিডিং করাইতে পারেন। তো সবার মতো ফিডিং করাইতে গেল, তার মুখের মধ্যে না গিয়ে ঠোঁট দিয়ে পড়ে গেল। তো আমাদেরকে তাকে বোঝাইতে হবে যে যদি আপনি এই পজিশনে করে বেবিকে খাওয়ান, তাহলে কি হবে, তাহলে সে বেবি ভালো করে সুবিধা মতো খেতে পারবে, আদারওয়াইজ ব্রেস্ট মিল্ক পড়ে যাবে বা হচ্ছে বেবি ঠিক মতো খেতে পারবে না কমফোর্টলি। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, পজিশনিং করতে হবে। ঠিক আছে? পজিশনিং করতে হবে। আচ্ছা, এরপরে আছে কি, যে স্পেশাল বোতল। তো বেবিদের জন্য আমরা অনেক সময় স্পেশাল বোতল আমরা পেয়ে থাকি এই ধরনের বেবিদের জন্য, যাতে করে হচ্ছে কি হয়, তার যে নিউট্রিশনাল প্রবলেম গুলো বা নিউট্রিশনাল যে ডেফিসিট হওয়ার পসিবিলিটি সেটা থাকে না। এবং যদি সে ভালো মতো আমরা ফিডিং করাইতে পারি তাকে, তাহলে তার নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ হয়ে যায়। আচ্ছা, কোলাবোরেট উইথ মাল্টি ডিসিপ্লিনারি টিম, মানে হচ্ছে আমি যে তাকে করতে হবে যে অ্যাজ এ টিম ওয়াইজ তারা যেন কাজ করে ফ্যামিলিতে। একজন ফ্যামিলির বাবা যেন মাকে হেল্প করে এই যখন সে ব্রেস্ট ফিডিং করাবে বা হচ্ছে এই পেশেন্টকে যখন খাওয়ানোর ক্ষেত্রে, যাতে ফ্যামিলি মেম্বাররা কি করে, কোঅপারেট করে পেশেন্টের সাথে, এবং হচ্ছে কি ইনক্লুডিং পেডিয়াট্রিক সার্জন। আমরা যখন একজন পেডিয়াট্রিক সার্জনের সাথে কথা বলবো, তখন কি হবে, তখন সে একটা আমাদেরকে প্ল্যানিং দিবে যে না, এই পেশেন্টটার এই মেডিসিন গুলো দিলে কিছুটা ডেভেলপ করতে পারে এবং পরবর্তীতে তাকে কি সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে। তখন আমরা কি করতে হবে, তখন এই জিনিসটা আমরা সম্মিলিতভাবে ডিসিশন নিব যে আসলে কিভাবে এটা কারেক্ট করা যায়। আচ্ছা, এরপর কি আছে, প্রোভাইড ইমোশনাল সাপোর্ট টু প্যারেন্টস এন্ড ফ্যাসিলিটেট রিসোর্সেস অফ ফর কোপিং। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসদের যখন এই ধরনের বেবি হয়, এই ধরনের বেবি জন্ম হয়, তখন প্যারেন্টসরা আসলে একটু হেজিটেটেড হয়ে যায় যে আসলে ফিউচার কি হবে। হ্যাঁ, আসলে পরবর্তীতে এটা ঠিক হবে কিনা, এটা যদি আমরা সার্জিক্যালি কোনো প্রসিডিউর করি, তাহলে এটা আসলে আগের মতো হবে কিনা, ভালো দেখাবে কিনা, হ্যাঁ, পরবর্তীতে বিয়ে দেওয়া যাবে কিনা। ঠিক আছে? তো এই বিষয় নিয়ে প্যারেন্টস চিন্তিত থাকে। তো সেই ক্ষেত্রে প্যারেন্টসদেরকে আমাদের অবশ্যই ইমোশনালি সাপোর্ট দিতে হবে, এবং তারা যাতে এই এই অবস্থা থেকে উত্তীর্ণ হয়, সেজন্য আমাদেরকে তাদেরকে মোটিভেট করতে হবে। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ছবি। তো ছবিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আমরা এই পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি, আমরা এটা কি ক্লিপড প্যালেট। ক্লিপড প্যালেট মানে হচ্ছে এই যে তালু, ভিতরে মুখের যে ছিদ্র, এই ছিদ্রটা আমি একটু বড় করে দেখাই, এক মিনিট। এই যে ছিদ্র, মুখের এই ছিদ্রটা ভালো করে ফর্ম করে নাই। ঠিক আছে? এটা হচ্ছে ক্লিপড প্যালেট। আর ক্লিপড লিপ কোনটা, এখানে এটা কিন্তু লিপ নরমাল আছে, লিপ নরমাল, কিন্তু
ক্লেফট প্যালেট। আবার এইটাতে, এই পেশেন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে লিপটা হচ্ছে ফর্ম করে নাই, দ্যাট মিনস ক্লেফট লিপ উইথ ক্লেফট প্যালেট। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাইরে থেকে শুধুমাত্র ক্লেফট লিপটা দেখতে পারবো, আর ক্লেফট প্যালেটটা আমাদেরকে বাইরে থেকে দেখা যাবে না। তো এটা নিয়ে একটা কোশ্চেন হতে পারে। তো আমি যেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছি, আমাদের পরবর্তীতে প্র্যাকটিসের জন্য যে কোশ্চেন গুলো দেওয়া হবে ওই কোশ্চেনের মধ্যে কিন্তু বিষয়গুলো থাকবে। সো বি কেয়ারফুল। আচ্ছা, সো 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লিফট প্যালেট ম্যানেজ। সো ক্লিফট প্যালেট যাদের হবে সেই পেশেন্টদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব। আচ্ছা, এদেরকে আসলে প্রায় একই ম্যানেজমেন্ট, এটাও আমাদেরকে তাদের ফিডিং করানোর সময় অ্যাসিস্ট করতে হবে। এবং এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, যেহেতু তার ওইখানে ওই ছিদ্রটা, যে ছিদ্র, মুখের মুখের ভিতরে যে ছিদ্র, ওই ছিদ্রটা যেহেতু অ্যাবনর্মালি ফর্ম করেছে, তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা যখন নিঃশ্বাস নিই, এই নাক দিয়েও নিঃশ্বাস নিতে পারি, আবার চাইলে গাল দিয়েও নিঃশ্বাস নিতে পারি। তার মানে কি, এই দুইটা ওপেনিং কিন্তু আমাদের ভিতরে, এই গলার ভিতরে কিন্তু দুইটা ওপেনিং একই। তো এই ওপেনিংটাতে এখন আমার যদি অ্যাবনর্মালিটি থাকে, তাহলে কি হবে, আমি যখন কোনো খাবার খেতে যাব, তখন কি হবে, ওই খাবারটা আমার লাঞ্চের মধ্যে চলে যেতে পারে, অরোফ্যারিংস দিয়ে লাঞ্চের মধ্যে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যাদের ক্লিফট প্যালেট থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের এইটার পসিবিলিটি বেশি থাকে অ্যাসপিরেশন হওয়ার। দ্যাট মিনস খাবারগুলা লাঞ্চের মধ্যে চলে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় পেশেন্ট নিউমোনিয়া হয়ে মারা যাচ্ছে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে লাঞ্চে ইনফেকশন হয়ে যায় সেই পেশেন্ট গুলোর ক্ষেত্রে। তো এই জন্য আমাদের এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে কি করতে হবে, প্যারেন্টসকে বোঝাতে হবে যে না, আমরা যখন তাকে খাবার দিব, তাকে যেন প্রপার হাইজিন মেনটেন করা হয়, এবং পোটেনশিয়াল যে স্পিচ ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ যেগুলা, মানে তাকে শেখানো এগুলা, যে কিভাবে কথা বলতে হয়, সে কথা বলাটা তাকে শেখানো। হ্যাঁ, এরপরে স্পিচ থেরাপি, প্রথম শুরু থেকেই তাকে হচ্ছে কিভাবে কথা বলতে হবে, সে কথা বলাটা তাদেরকে ঠোঁট ঠোঁট দেখিয়ে দেখিয়ে, যে এভাবে কথা উচ্চারণ করতে হবে, ঠোঁট দেখিয়ে দেখিয়ে তাদেরকে শেখাতে হয়। আদারওয়াইজ পরবর্তীতে তাদের কথা বলতে প্রবলেম হয়। আচ্ছা, এরপরে আছে কি, আমরা একটু দেখি, এরপর আছে হচ্ছে ট্রাকিও ইসোফেগাল ফিস্টুলা। একটু আগে প্রথম একটা কোশ্চেন করেছিল কি একজন, যে টিউব। সো এটাকেই অনেক সময় আমরা বলে থাকি টিউব। ঠিক আছে, সো ট্রাকিও ইসোফেগাল ফিস্টুলা, এই ক্ষেত্রে দেখা যায় যে ট্রাকিয়া এবং ইসোফেগাস, ইসোফেগাস কিসের পার্ট, ইসোফেগাসটা হচ্ছে আমাদের স্টমাকের উপরের পার্ট, এটাকে আমরা বলি ইসোফেগাস। আর ট্রাকিয়া কোনটা, ট্রাকিয়াটা হচ্ছে যেই রাস্তা দিয়ে আমাদের লাংসের মধ্যে বায়ু প্রবেশ করে, সেটা হচ্ছে ট্রাকিয়া। সো ট্রাকিয়া আর ইসোফেগাস, এই দুইটার মধ্যে যদি কানেকশন হয়, তাহলে আমরা একটু আগে দেখলাম কি অ্যাসপিরেশন হতে পারে। সো অ্যাসপিরেশনের ক্ষেত্রে কি, অ্যাসপিরেশনের ক্ষেত্রে যে ট্রাকিয়ার যে লাইনটা, এই লাইনটা স্টোমাকের উপরে যে লাইন ইসোফেগাস, এটার সাথে একটা কানেকশন থাকবে। তো যদি এই কানেকশনটা অ্যাবনর্মালি হয়ে যায় এরকম ভাবে, তখন কি হবে, তখন আমরা যদি কোনো খাবার খাই, সেটা লাঞ্চের মধ্যে ডিরেক্ট যাইতে পারে। আমরা যদি নিঃশ্বাস নিই, সেই নিঃশ্বাসের কারণে আমাদের পেট, মানে হচ্ছে স্টোমাক ফুলে উঠবে। ঠিক আছে, এই ধরনের অ্যাবনর্মালিটিস গুলো দেখা যাবে। তো প্রথমটা আমরা দেখতে পাচ্ছি নর্মাল অ্যানাটমি, দ্যাট মিনস ইসোফেগাসটা থাকবে ট্রাকিয়ার পাশে। ঠিক আছে, নর্মাল অ্যানাটমি। আর অ্যাবনর্মালি কি হবে, অ্যাট্রেসিয়া, আমরা যদি বলি অ্যাট্রেসিয়া উইথ ডিস্টাল ফিস্টুলা, এর মানে হচ্ছে, অ্যাট্রেসিয়া মানে হচ্ছে এন্ডিং, মানে শেষ হয়ে যাওয়া। তো ইসোফেগাসের একটা পার্ট যখন নিজে থেকেই শেষ হয়ে যায়, জুম করেন একটু ভাইয়া, আচ্ছা জুম করেই তো দিয়েছি ভাইয়া, তো জুম করে আমার মনে হয় দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। তো ইসোফেগাল অ্যাট্রেসিয়া যেটা বলেন, সরি, ট্রাইগেসোফেগাল ফিস্টুলা যেটা, সেটা হচ্ছে কি অ্যাট্রেসিয়া উইথ ডিস্টাল ফিস্টুলা, মানে দুই দিকেই ফিস্টুলা হবে। তোমার দুই দিকে ফিস্টুলা বলতে অ্যাট্রেসিয়াও হবে, আবার ফিস্টুলাও হবে। অ্যাট্রেসিয়া মানে হচ্ছে শেষ হয়ে যাবে, এন্ডিং হয়ে যাবে, ওর আর অন্য কোনো রাস্তা না থাকা, এটা বলে অ্যাট্রেসিয়া। যেমন এখানে 2 নম্বর পিকচারে দেখো, অ্যাট্রেসিয়া মানে হচ্ছে এইটা, যে এখানে ইসোফেগাস এসে এখানে কিন্তু শেষ হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাট্রেসিয়া। আর ফিস্টুলাটা হচ্ছে কি বাইপাস লাইন। যেমন ধরো আমরা অনেকে যাদের খুলনার ওইদিকে বাসা, তারা কি করে, সরাসরি বাইপাস রোড দিয়ে, হ্যাঁ, গোপালগঞ্জের ভিতর দিয়ে খুলনা যায়, এটা বাইপাস রোড। এটা হচ্ছে একটা ফিস্টুলার মতো। আবার সেটা যদি নর্মাল ওয়েতে অনেক সময় যেতে চাই, সেটা হচ্ছে কি, যে পদ্মা সেতু হয়ে কি ফরিদপুর হয়ে যশোর হয়ে খুলনা যায়, তো এটা আগে একটা কমন রাস্তা ছিল। তো এখন যেহেতু আমাদের পদ্মা সেতু হয়েছে, তো পদ্মা সেতু হওয়ার কারণে আমরা কিন্তু যাচ্ছি কোথায়, পদ্মা সেতু দিয়ে গোপালগঞ্জ দিয়ে খুলনা যাচ্ছি। তার মানে আমাদের একটা বাইপাস তৈরি হলো। তো ফিস্টুলা মানে হচ্ছে একটা বাইপাস তৈরি হওয়া,
এটা মনে রাখতে হবে। পদ্মা সেতু, গোপালগঞ্জ, খুলনা, ঠিক আছে। তো এই ফিস্টুলাটা হচ্ছে কি স্টোমাকের মধ্যে আর হচ্ছে ইসোফেগাসের মধ্যে। তো এটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিশিয়া উইথ ডিস্টাল ফিস্টুলা, মানে দুই দিকে, মানে দুইটা জিনিসের ফিস্টুলা হচ্ছে। আচ্ছা, পরবর্তীগুলো পড়লে একটু আমরা আরো বুঝতে পারবো। আচ্ছা, এরপরে আছে কি অ্যাট্রিশিয়া উইথ ডাবল ফিস্টুলা। অ্যাট্রিশিয়া উইথ ডাবল ফিস্টুলা বলতে আসলে কি বোঝায়? ডাবল ফিস্টুলা বলতে বোঝায় দুইটা বাইপাস। প্রথমটা কি ছিল? ডিস্টাল ডিস্টাল ফিস্টুলা, মানে একই জায়গায় দুইটা অর্গান থাকবে। আর এখানে ডাবল ফিস্টুলা মানে হচ্ছে অ্যাট্রিশিয়াও হবে আবার ফিস্টুলাও হবে। এটা কোথায়? অ্যাট্রিশিয়াও হবে, ফিস্টুলাও হবে। ডাবল ডাবল হবে কেন? কারণ ইসোফেগাসের উপরের পার্টটাও একটা ফিস্টুলা হবে, আবার নিচের পার্টটাও একটা ফিস্টুলা হবে। ঠিক আছে, এই জন্য ডাবল ফিস্টুলা বলা হচ্ছে। এরপর কি আছে? ফিস্টুলার অ্যাট্রিশিয়া এখানে নিচে বোঝানোর জন্য আরো কিছু ফিগার দিয়ে দিয়েছে। তো এই জিনিসটা, এই দুইটা জিনিস, তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। দুইটা তিনটা জিনিস কি কি? নর্মাল অ্যানাটমিটা কেমন থাকে, এরপরে অ্যাট্রিশিয়া ডিস্টাল ফিস্টুলাটা কেমন থাকে। ডিস্টাল ফিস্টুলাতে অ্যাট্রিশিয়া থাকবে, মানে হচ্ছে ওটার এন্ডিংটা থাকবে। এরপরে অ্যাট্রিশিয়া ডাবল ফিস্টুলা কোনটা থাকবে? দুইটাই একই ইসোফেগাসের মধ্যে থাকবে। আচ্ছা, ট্র্যাকিওএসোফেগাল ফিস্টুলা, TEF। প্রথম আছে কি মেইনটেইন এ পেশেন্ট এয়ারওয়ে এন্ড প্রিভেন্ট অ্যাসপিরেশন বাই কিপিং দ্য ইনফ্যান্ট ইন এ পজিশন দ্যাট মিনিমাইজেস রিফ্লেক্স। ট্র্যাকিওএসোফেগাল ফিস্টুলা পেশেন্টদের কি করতে হবে? আমাদের মেইনটেইন করতে হবে কি তার এয়ারওয়ে, হ্যাঁ এয়ারওয়ে, এবং হচ্ছে প্রিভেন্ট অ্যাসপিরেশন মানে খাবার খাবার যেন আমাদের লাঞ্চের মধ্যে না যায়। এই জন্য অনেক সময় ওই ধরনের বেবিদেরকে এনপিও রাখা হয়। পরবর্তীতে যখন ফিস্টুলা, আফরিন আদুরি, ফিস্টুলা কাকে বলে? এতক্ষণ তাহলে কি বুঝাইলাম? খুলনা, যশোর, পদ্মা সেতু দিয়ে কি বুঝাইলাম? এটাই তো, ফিস্টুলাই তো বুঝাইলাম। ফিস্টুলা মানে হচ্ছে বাইপাস। আপনি একটা জায়গা দিয়ে ঘুরে ফিরে যেতে পারবেন, কিন্তু সেটা যখন বাইপাস করে দেওয়া হবে অন্য একটা লাইনের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ফিস্টুলা। মানে নর্মালি যেই লাইনটা ছিল সেই লাইনটা বাদে অ্যাবনর্মালি কোনো জায়গায় একটা রাস্তা তৈরি হয়ে যাওয়াকে বলে ফিস্টুলা। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে যে ট্রাকিওসোফি। আচ্ছা, মেইনটেইন পেশেন্ট এয়ারওয়ে, এয়ারওয়েটা মেইনটেইন করতে হবে। এরপরে প্রিভেন্ট অ্যাসপিরেশন বাই কিপিং দ্য ইনফ্যান্ট ইন এ পজিশন দ্যাট মিনিমাইজেস রিফ্লেক্স, মানে হচ্ছে, হ্যাঁ, বিউটি আক্তার আয়েশা, থ্যাংক ইউ সো মাচ। আমরা যখন দেখি অনেক সময় যে পেশেন্টদেরকে কি করা হয়, বেবিদেরকে এনপিও রাখা হয় কেন? যাতে করে তাদের অ্যাসপিরেশন না হয়, নিউমোনিয়া তৈরি না হয়ে যায়। এই জন্য বেবিদেরকে এনপিও রাখা হয়। পরবর্তীতে যখন সার্জিক্যাল ইনসিশনের মাধ্যমে, সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে এই জায়গাটা কারেকশন করা হয়, তারপরে থেকে তাকে খাবার খেতে দেওয়া হয়। ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। পরবর্তীতে কি আছে? কোঅর্ডিনেট উইথ সার্জিক্যাল টিমস ফর কারেক্টিং প্রসিডিউরস। আচ্ছা, অবশ্যই সার্জিক্যাল টিমের সাথে আমাদেরকে প্রসিডিউর সম্পর্কে কোঅর্ডিনেট করতে হবে। আচ্ছা, এরপর কি আছে? মনিটর ফর সায়েন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড ইন্টারভেন প্রম্পটলি। আচ্ছা, তার একটা বেবি যখন জন্ম হয় তখন প্রথমেই কি করে, অনেক সময় আহ, মায়ের যে কলোস্ট্রাম আছে, সে কলোস্ট্রাম কিন্তু দেওয়া শুরু করে। তো আমাদের কলোস্ট্রাম তাকে ফিডিং করানোর পূর্বে আমাকে দেখতে হবে কি তার যে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা। ঠিক আছে, অ্যাবনর্মালিটিস আছে কিনা, ক্লেফট প্যালেট আছে কিনা, এটা আমাদেরকে যাচাই করে দেন হচ্ছে তাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। তো এরপরে দেখতে হবে ট্র্যাকিওএসোফেগাল ফিস্টুলা আছে কিনা। তো যখন একটা বেবি নর্মাল থাকে, নর্মালি তখন দেখবেন যে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আর যদি এরকম অ্যাবনর্মালিটি থাকে তাহলে নর্মালি সে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না। ঠিক আছে, তখন আমরা বুঝবো না আসলে তার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে। ঠিক আছে, তখন আমাদের দ্রুত সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, ইসোফেগাল, এই যে এখানে আবার একটা চিত্র দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি ইসোফেগাল অ্যাট্রেসিয়া কোনটা। ঠিক আছে, ইসোফেগাল অ্যাট্রেসিয়া হচ্ছে এন্ডিং, মানে এই যে ইসোফেগাসটা থাকবে এটা শেষ হয়ে যাবে। ট্রাইকিওএসোফেগাল ফিস্টুলা কোনটা? এখানে যে বাইপাস রোডটা, এই বাইপাসটা হচ্ছে ট্রাইকিওএসোফেগাল ফিস্টুলা। আচ্ছা, এরপরে কি আছে? ইসোফেজিয়াল বা ইসোফেগাল অ্যাট্রেসিয়া। ইসোফেগাল অ্যাট্রেসিয়া মানে কি? অ্যাট্রেসিয়া মানে হচ্ছে কিপ দ্য ইনফ্যান্ট ইন এ পজিশন দ্যাট মিনিমাইজ ইন দ্য রিস্ক অফ অ্যাসপিরেশন। ইসোফেগাল অ্যাট্রেসিয়া যদি থাকে পেশেন্টের, অ্যাট্রেসিয়া মানে কি বলে আসলাম আমরা? এই যে একটা এন্ডিং থেকে যাবে, ঠিক আছে, ওইখানে এসে শেষ হয়ে যাবে। এর এইদিকে আসার কথা ছিল কিন্তু আসে নাই, ওইখানেই এ বন্ধ হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে অ্যাট্রেসিয়া, মানে থেমে যাওয়া একটা জায়গা। তো বলছে কি এই ধরনের পেশেন্টদের যদি অ্যাসপিরেশন না হয় সেই জন্য ভালো পজিশনে রাখতে হবে। এরপরে সার্জিক্যাল কারেকশন করতে হবে। ঠিক আছে, এরপরে তাদের
যে রেসপিরেটরি ডিস্ট্রেসে যদি কোনো সাইন থাকে সেই সাইনগুলো রিডিউস করার জন্য কাজ করতে হবে। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট কি আছে? গ্যাস্ট্রোসিয়াসিস। গ্যাস্ট্রোসিয়াসিস কি? কভার দ্য এক্সপোজড অ্যাবডোমিনাল অর্গানস উইথ এ স্টেরাইল। আচ্ছা, গ্যাস্ট্রোসিয়াসিসটা কি আমরা একটু জাস্ট দেখে আসি। গ্যাস্ট্রোসিয়াসিসটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে হচ্ছে ইন্টেস্টাইন যে থাকে আমাদের, লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন থাকে না, মানে হচ্ছে বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত্র। আচ্ছা, এই ইন্টেস্টাইন গুলা, স্মল ইন্টেস্টাইন গুলা কি হয় যখন আমাদের নাভির পাশ দিয়ে যখন বের হয়ে আসে, হ্যাঁ এখানে যখন ছিদ্র হয়ে বের হয়ে আসে, হ্যাঁ আম্বিলিক্যাল কর্ড দিয়ে, তখন আমরা এটাকে বলবো গ্যাস্ট্রোসিয়াসিস। ঠিক আছে, কি বলবো? যখন আমাদের বডির কি ইন্টেস্টাইন আমাদের অ্যাবডোমেনের হোল দিয়ে, মানে হচ্ছে অ্যাবডোমেনাল যে আম্বিলিক্যাল কর্ড, সেই কর্ডের পাশ দিয়ে বের হয়ে আসে বাইরে, তখন আমরা সেটাকে বলবো গ্যাস্ট্রোসিয়াসিস। আমরা এখানে একটা ফিগার দিয়ে দিয়েছি। তো গ্যাস্ট্রোসিয়াসিস পেশেন্টদেরকে আসলে আমরা প্রথমে কিভাবে ম্যানেজ করব? গ্যাস্ট্রোসিয়াসিস পেশেন্টদেরকে ম্যানেজ করতে হলে প্রথমে কি করতে হবে? কভার দ্য এক্সপোজ অ্যাবডোমিনাল অর্গানস। তো যেই অর্গানস বলতে যেই ইন্টেস্টাইন গুলো বাইরে চলে আসবে, নাভির পাশ দিয়ে যে বাইরে চলে আসবে, ওই অর্গান গুলো আমাদেরকে অবশ্যই এক্সপোজ, মানে হচ্ছে কি করতে হবে? এক্সপোজ রাখা যাবে না, ওটা আমাদেরকে কভার করে রাখতে হবে। সেটা কি দিয়ে? স্টেরাইল, মানে হচ্ছে জীবাণু মুক্ত স্যালাইন শক ড্রেসিং। স্যালাইন শক ড্রেসিং দিয়ে, মানে হচ্ছে প্রথমে আমাদের ওইটা স্যালাইন দিয়ে ধুয়ে নিতে হবে, নর্মাল স্যালাইন দিয়ে, এরপর আমাদের ড্রেসিং করে ওটা ঢেকে রাখতে হবে। এরপরে কি আছে? মেইনটেইন এ ওয়ার্ম এন্ড কন্ট্রোল এনভায়রনমেন্ট টু প্রিভেন্ট হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া মানে তো সবাই জানেন, হাইপো মানে কম, থার্মিয়া মানে বেশি, তার মানে হচ্ছে টেম্পারেচার কমে যাওয়া। তো এই ধরনের পেশেন্টদের সাধারণত দেখা যায় যে টেম্পারেচার অনেক কমে যায়। তো আমরা যখন হসপিটালে পেশেন্ট নিয়ে কাজ করেছি এই ধরনের। আচ্ছা, 1 মিনিট। ফ্রেন্ড রিকোয়েস্ট আমাদের 4 জনের আসছে মাত্র। বাদ বাকি বাদ বাকি অন্য কেউ তো ফ্রেন্ড রিকোয়েস্ট, আচ্ছা, বাদ বাকি অন্য কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নাই, মাত্র 4 জন। ক্লাসের অনেক আগেই আপনাদেরকে হচ্ছে দিয়ে রেখেছি আইডি, তারপরে কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে, বাট আপনারা আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে না, বা অনেকে বুঝতে পারছে না, পারলে আমাদেরকে নক দিতে হবে, আদারওয়াইজ তো হবে না। আচ্ছা, আমরা 6-7টা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা আমরা ক্লাসে একটু মনোযোগ দিই। অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল, তো তাদের আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। আচ্ছা, তো গ্যাস্ট্রোসিস তো আমরা বুঝতে পেরেছি। এরপর কি করতে হবে? কোঅর্ডিনেট উইথ সার্জিক্যাল টিমস ফর টাইমলি ক্লোজার অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল। তো আমার যদি অ্যাবডোমিনাল যে অর্গান গুলো রয়েছে, যে ইন্টেস্টাইন গুলো বের হয়েছে, সেই ইন্টেস্টাইন গুলোকে যদি আমি কভারিং করে জাস্ট ড্রেসিং করে রাখি, তাহলে তো হবে না। ড্রেসিং করে রাখলে তো আমি আজীবন ওটা রাখতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে ওই যে ইন্টেস্টাইন গুলো বের হয়ে আছে, ইন্টেস্টাইন গুলো আমরা আবার পেটের মধ্যে বা আমাদের অ্যাবডোমেনের মধ্যে দিয়ে দেন হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে ক্লোজ করে দেওয়া হয়। ঠিক আছে, এরপর আসে কি অম্ফালিক্যালি। অম্ফালিক্যালিটা কি? অম্ফালিক্যালিটা হচ্ছে আমরা দুইটা জিনিস পড়লাম মাত্র, একটা হচ্ছে কি গ্যাস্ট্রোসিয়াসিস, একটা হচ্ছে অম্ফালিক্যালি। আচ্ছা, গ্যাস্ট্রোসিয়াসিস আমরা কি দেখলাম? যে ওটা ওপেন হয়ে থাকবে, মানে হচ্ছে আমাদের বডির যে ইন্টারনাল ইন্টেস্টাইন গুলো আছে সেগুলো বাইরে এসে ওপেন হয়ে থাকবে, সেটাকে বলে গ্যাস্ট্রোসিয়াসিস। আর অম্ফালিক্যালিটা হচ্ছে কি? হ্যাঁ, ওইটা আমাদের ইন্টেস্টাইন গুলো বডি থেকে বের হয়ে যাবে, বাট
আমাদের অ্যাম্বিলিক্যাল কর্ড দিয়ে বের হওয়ার পরে ওইটা একটা আলাদা থলির মধ্যে থাকবে, একটা স্যাক বা একটা থলির মধ্যে থাকবে, সেটাকে বলা হচ্ছে কি অম্বিলিক্যালি। সো আম্বে আম্বিলিক্যাল রিং ডিফেক্ট এটাকে আমরা বলে থাকি অনেক সময়। আর এটাকে বলে অ্যাবনর্মাল কন্টেন্টস স্লিপ আউটসাইড উইদাউট এ স্যাক, মানে হচ্ছে এই যে এটা বলছি আমি যেটা ততক্ষণ বললাম এটাই বলছে। আচ্ছা, অম্ফ্যালিক্যালি কভার কি করতে হবে, কভার করতে হবে উইথ এ স্টেরাইল এন্ড মোয়েস্ট ড্রেসিং। অম্ফ্যালিক্যালিও আমাদের কভার করতে হবে, আবার গ্যাস্ট্রোসিয়াসিস হলে আমাদের কভার করতে হবে। ঠিক আছে, তো প্রথমত আমাদের কি করতে হবে, এটা একটা ড্রেসিং দিয়ে, মোয়েস্ট ড্রেসিং দিয়ে কভার করতে হবে। এরপরে ভাইটাল সাইন গুলো চেক করতে হবে। যে এরপরে হচ্ছে আপনার যে কোনো ইনফেকশন হয়েছে কিনা, ওই জায়গাটাতে কোনো ইনফেকশন গ্রো করেছে কিনা সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তারপর আমাদের সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে। সার্জারিটা কত দিনে ক্লোজ হয় ভাইয়া? আচ্ছা, সার্জারিটা আসলে কত দিনে ক্লোজ হয় এটা আসলে বলা ডিফিকাল্ট। ঠিক আছে, কেননা কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ইনভেসিভ প্রসিডিউর করতে হয়। তো ইনভেসিভ প্রসিডিউর যদি করা হয় সেক্ষেত্রে টাইম বেশি নেয়। আর যদি অনেক সময় দেখা যায় যে পুরা স্যাকটা বের হয়ে আসে না, অল্প কিছু বের হয়ে আসে, সেক্ষেত্রে আমাদের ইনসিশনটা কম হয়, তো সেগুলো হিল করতে টাইম কম লাগে। তো এটা ডিপেন্ড অন দ্য কন্ডিশন। তো কন্ডিশন যদি খুব খারাপ হয় তখন আমাদের এটা হিল করতে অনেকটা টাইম বেশি নেয়। ঠিক আছে, এটা কোনো নির্দিষ্ট রকম টাইম নেই কবে হিল করবে। ঠিক আছে, আচ্ছা, কোলাবরেট উইথ এ নিউরোলজিস্ট, সরি, নিওনাটোলজিস্ট অ্যান্ড পেডিয়াট্রিক সার্জনস ফর কম্প্রিহেন্সিভ কেয়ার। আচ্ছা, অবশ্যই এটা যেহেতু পেডিয়াট্রিক পেশেন্ট, তো আমাদের একজন পেডিয়াট্রিক সার্জন থাকবে, সে অবশ্যই এগুলা হ্যান্ডেল করবে, এবং তার আন্ডারে যারা থাকে তাদের তাদের মধ্যে যে একটা নির্দিষ্ট কি সার্জনদের মধ্যে একটা নির্দিষ্ট বন্ডিং এর মাধ্যমে তারা এই অবস্থা থেকে বেবিকে মুক্ত করবে। আচ্ছা স্যার, গার্ডিয়ান বই এ কি এই চ্যাপ্টার আছে কি? হ্যাঁ, গার্ডিয়ান বইয়ে আপনারা এই চ্যাপ্টারটা পাবেন। ঠিক আছে, আচ্ছা, আমি একটু দূর থেকে দেখছি যেহেতু আমাকে মোবাইলের স্ক্রিন প্লাস হচ্ছে কম্পিউটার স্ক্রিন দেখা লাগছে, ওই জন্য অনেক সময় জিনিসগুলো আপনাদের আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে। কারণ আপনারা কমেন্ট করছেন, কমেন্ট গুলো আমি দেখছি মোবাইলে, পাশাপাশি হচ্ছে আমি ল্যাপটপ স্ক্রিনে এটাও দেখছি, সেজন্য অনেক সময় মিস্টেক হয়ে যাচ্ছে দু একটা, হ্যাঁ। আচ্ছা, মেনিনজোকিলি এটা কি? থাকবে, আমি আবার একটু বলি, গ্যাস্ট্রোসিসিসে আমাদের ইন্টারনাল তারপরে কি আছে? মেনিনজোকিলিটা কি? মেনিনজোকিলি হচ্ছে আমাদের বডির, হ্যাঁ, এখানে মেনিনজোকিলি দুই রকম আছে, সরি তিন রকম আছে। মেনিনজোকিলি বলতেছি, স্পাইনা বায়োফিডা তিন রকম আছে। স্পাইনা বায়োফিডার একটা পার্ট হচ্ছে মেনিনজোকিলি। সো ম্যাক্সিমামই যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে যে, হ্যাঁ, স্পেসিফিক্যালি আমাদের যেটা, আপনারা যদি কমেন্ট বক্সে এত পরিমাণে কমেন্ট করেন আমাদের, তাহলে আমার একটু ডিস্টার্ব হয়। হ্যাঁ, আপনারা যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে এখন জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, যেমন এটা বইয়ে পাওয়া যাবে কিনা, এই কোশ্চেনটা কি এখন বলা দরকার আছে বলেন? এখন এই রিলেটেড আমি যে স্লাইডটা দেখাচ্ছি, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থাকে তখন আপনারা কমেন্ট বক্সে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। আদারওয়াইজ অন্য কোনো কোশ্চেন থাকলে তখন আমার ক্লাস নিতেও প্রবলেম হচ্ছে, বা অন্য কোনো কথা বললে তখন আপনাদের ওইদিকে কনসেন্ট্রেশন চলে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা কাইন্ডলি ক্লাস রিলেটেড কথাবার্তা এখন কমেন্টে বলবেন যদি আপনাদের বলার কিছু থাকে। আদারওয়াইজ আপনার ক্লাস শেষে 5 মিনিট টাইম দিব, আমি 5 মিনিটে বলবেন। ঠিক আছে, আমি সবার কোশ্চেন আনসার দিব। আচ্ছা, এখানে হচ্ছে স্পাইনা বায়োফিটা তিন রকমের হয়, একটা হচ্ছে অকাল্টা মেনিনজোকিলি, একটা হচ্ছে মাইলো মেনিনজোকিলি। তো এর মধ্যে হচ্ছে অকাল্টা কোনটা? অকাল্টা হচ্ছে যখন এই আমাদের যে স্পাইন, মানে ভার্টিব্রা, স্পাইনের মধ্যে কি স্পাইনাল কর্ড থাকে ভার্টিব্রার মধ্যে। তো স্পাইনাল কর্ড সাধারণত আমরা এটা দেখতে পাই কখন? এক্স রে করে। স্পাইনাল কর্ডের এখানে যদি আমরা এক্স রে করি তখন দেখি যে একটা অ্যাবনর্মালিটি আছে, এবং ওইখানে কিছু স্যাক বা তরল পদার্থ জমা হয়েছে, তো এটা বাইরে আসবে না। তো এটাকে আমরা বলি কি? স্পানা বায়োপিয়া ওকাল্টা। তো এটা সাধারণত কোশ্চেন তেমন আমি দেখি নাই আসতে।
তো বেশিরভাগ যেটা আসে মেনিনজোকেলিটা। তো মেনিনজোকেলিটা কি আসে, যে ইন দ্য নেক্সট মোর serous type meningocoeli covering of spinal cord meninges pass back through the opening in the spine from the cyst like swelling। তো এটা জাস্ট ছোট একটা কিসের মতো হবে, এটা টিউমারের মতো বা সিস্টের মতো হয়ে ওই যে স্পাইনাল কর্ড, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পাইনাল কর্ডটা বের হয়ে আসবে উইথ ফ্লুইড। আচ্ছা, পরবর্তীতে আসে কি মাইলোমেনিনজোকেলি। মাইলোমেনিনজোকেলিটা কি, if the spinal cord is enclosed in the cyst the condition is called myelomeningocele। তার মানে হচ্ছে যদি স্পাইনাল কর্ডটা বের হয়ে এসে মেনেঞ্জেস মেনেঞ্জেস সহ যদি বের হয়ে আসে, এটা কাভারিং কি থাকবে না থাকবে না, কাভারিং থাকবে না, কিন্তু যেটা মেনেঞ্জোকিলি এটা কিন্তু একটা কি থাকবে, কাভারিং থাকবে। ঠিক আছে, আমি আর একটু ক্লিয়ার করে বলি। দেখেন এখানে আমরা একটু জুম করে দেখতে পাচ্ছি যে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্যাক বা একটা থলি তৈরি হয়েছে, আর এইটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। ঠিক আছে, এটা আমাদের স্পাইনাল কর্ড। তো যদি এই স্পাইনাল কর্ড এই থলির মধ্যে না আসে, তখন সেটা হবে কি, সেটা হবে মেনেঞ্জোকেলি। আর যখন আমার পরের চিত্র দেখলে দেখতে পারবো, যখন আমাদের এই স্পাইনাল কর্ডটা কোথায় যাবে, স্পাইনাল কর্ডটা এই স্যাকের মধ্যে থাকবে, একটা কাভারিং তৈরি করবে, তখন সেটাকে আমরা বলবো মাইলো মেনিনজোকেলি। ঠিক আছে, এই দুইটা আমাদের একটু মানে কনফিউশন দূর করতে হবে, এই দুইটা থেকে আসতে পারে। তো আমরা এখন দেখবো যে আসলে মেনিনজোকেলি হইলে আমরা কিভাবে তাকে হ্যান্ডেল করব। সো প্রোটেক্ট দ্য মেনিনজোকেলি উইথ এ স্টেরাইল ড্রেসিং টু প্রিভেন্ট ইনফেকশন। যেহেতু বডির একটা অংশ বাইরে চলে আসছে, তখন ওইটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আচ্ছা, তখন কি হতে পারে, তখন এখানে ইনফেকশন গ্রো করতে পারে। সো ইনফেকশন গ্রো করছে কিনা সেজন্য, ইনফেকশন যাতে গ্রো না করে সেজন্য আমাদের স্টেরাইল ড্রেসিং দিয়ে সেই ইনফেকশনটাকে আমাদের আগে থেকে প্রিভেন্ট করতে হবে। এরপর আমাদের কি দেখতে হবে, মনিটর ফর সাইন্স অফ ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে আসলে তার ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কেমন আছে। দ্যাট মিনস এই ক্র্যানিয়ামের মধ্যে তার প্রেসার কেমন আছে, এবং আসলে ওটা ফেটে যাবে কিনা, পরবর্তীতে রাপচার হয়ে যাবে কিনা, এই সাইনগুলো আমাদেরকে দেখতে হবে। এবং সে অনুযায়ী নিউরোলজি সরি নিউরোসার্জন যারা থাকে তারা হচ্ছে সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে এই জায়গাটা ম্যানেজ করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি ইমপারফোরেটেড এনাস। ইমপারফোরেটেড এনাসটা কি, ইমপারফোরেটেড এনাস হচ্ছে যে সাধারণত নর্মালি আমাদের এরকম থাকে, এনাস মানে হচ্ছে পায়ুপথ, পায়ুপথ সবার নর্মালি এরকম থাকে, ওপেনিং থাকে, এখানে এসে আমাদের ইয়া জমা থাকে, কি বলে, এটা হচ্ছে আমাদের বাটক। তো বাটকে এসে আমাদের স্টুল গুলো জমা থাকে, স্টুল জমা থাকার পরে এই রাস্তা দিয়ে বের হয়ে যায়। বাট যখন একটা বেবির এনাস ফর্ম করে না, তৈরি হয় না, তখন এই সেল আশেপাশের যে সেলগুলো আছে সেল ডিভিশন হয়ে এই জায়গাটা ব্লক হয়ে যায়। তো ব্লক হয়ে গেলে বেবির এই জায়গাটা দিয়ে সে মলত্যাগ করতে পারে না। ঠিক আছে, তো এই পজিশনটাকে বলা হচ্ছে ইমপারফোরেটেড এনাস। সো ইমপারফোরেটেড এনাস যাদের থাকবে তাদের আমরা কি কি ব্যবস্থা আসলে নিতে পারি। প্রথমে কি করতে হবে, অ্যাসেস এন্ড ম্যানেজ বাওয়েল ফাংশন এন্ড পোটেনশিয়াল কমপ্লিকেশনস। মানে হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে যে আসলে শুধু এই ওপেনিংটাতে প্রবলেম, নাকি হচ্ছে তার আসলে ইন্টারনালি তার বাওয়েল মুভমেন্ট আছে কিনা, ইন্টেস্টাইনের কোনো প্রবলেম আছে কিনা, এই ধরনের প্রবলেম। সো এই জিনিসটা আমাদের প্রথমে দেখতে হবে। এবং এই পটেনশিয়াল কমপ্লিকেশন মানে এর পাশাপাশি আরো কোনো কমপ্লিকেশন তৈরি হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এরপরে কোলাবরেট উইথ পেডিয়াট্রিক সার্জন ফর সার্জিক্যাল করেকশন। সো সার্জিক্যালি কি করা হয়, এই যে বলছে এখানে কি বিফোর আফটার, সার্জিক্যালি কি করা হয়, এই যে জায়গাটা, এই জায়গাটাকে কেটে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। তো এটা সাধারণত পেডিয়াট্রিক সার্জনরা করে থাকেন। এরপর কি আছে, এডুকেট পেশেন্ট অন পোস্ট অপারেটিভ কেয়ার অ্যান্ড বাওয়েল ম্যানেজমেন্ট। সো যখন এই জায়গাটা সার্জিক্যালি ইনসিশন করা হয়, সার্জিক্যালি
সে অনুযায়ী তাদেরকে ফ্লুইড দেওয়া হয় যাতে করে সে কয়েকদিন সার্ভাইভ করতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে আসি আমরা বেস্ট অ্যান্সার। বেসিক্যালি আমরা যদি বেস্ট অ্যান্সার গুলো সুন্দর মতো করে সলভ করতে পারি, বেস্ট অ্যান্সার যদি আমরা সবগুলো রাইট করতে পারি কম্প্রিহেন্সিভ পরীক্ষায়, তাহলে বাদ বাকি কোশ্চেন গুলোর অ্যান্সার আসলে অনেক সময় জানা যায়। বা অনেক সময় দেখা যায় যে চারটা অ্যান্সার দিয়ে আসলেও, মানে পাঁচটা রাইট অ্যান্সার দিয়ে আসলেও তিনটা এমনি ঠিক হয়ে যায়। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা গুরুত্ব দিব বেস্ট অ্যান্সারের ক্ষেত্রে বেশি। হ্যাঁ, বেশি বেশি পরিমাণে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে এট এ টাইম আপনাদের জন্য ভালো হবে। সো আপনাদের জন্য প্রথম কোশ্চেন হচ্ছে, what congenital anomaly involves a gap or opening in the upper lip, often extending into the nose? সো দেখি রাইট অ্যান্সার সবার আগে কে দিতে পারে। সো রাইট অ্যান্সার দেওয়ার টিপসটা আমি বলে দিচ্ছি। প্রথমে আমাদের কোশ্চেন নাম্বার দিতে হবে, কোশ্চেন নাম্বার দিয়ে রাইট অ্যান্সারটা লিখতে হবে। যেমন লিখেছে কাচি ওঝা, কাচি ওঝা লিখেছে 1 সি। থ্যাংক ইউ সো মাচ, 1 সি। আচ্ছা, এস এম আরো অনেকেই লিখেছে আনসার, বিটি আক্তার আয়েশা, মোসাম্মদ জোহরা, এস এম স্মৃতি, হাজিরা খাতুন, সৃজিতা মৃধা, তমা হলদার, হাসিবা, সুমি, এমিলি, শাপলা, ববিতা মল্লিক, মালি, রিমি, নন্দিনী। থ্যাংক ইউ সো মাচ সবাইকে রাইট অ্যান্সার দেওয়ার জন্য। তার মানে সবাই তাহলে মোটামুটি বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, আমাদের প্রত্যেকটা কোশ্চেনের শেষে ডেসক্রিপশন দেওয়া আছে, আপনাদের যে শীটটা দেওয়া রয়েছে সেই শীটটা আপনারা একটু কাইন্ডলি রিভিশন দিবেন। ঠিক আছে? আচ্ছা, ক্লাস টাইমে আপনাদের কেউ একজন ইয়া করতেছে, আমাকে ভিডিও কল দিচ্ছে। মানে কমন সেন্স কেমন, জানেন যে ক্লাস শুরু হয়েছে অথচ ভিডিও কল দিচ্ছে। আচ্ছা, যারা ক্লাস দেখতে পাচ্ছে না, আমি আমি অলরেডি গ্রুপে এটা হচ্ছে শেয়ার দিয়ে দিয়েছি। যারা ক্লাস দেখতে পাচ্ছে না, আপনারা গ্রুপ থেকে পরবর্তীতে পেয়ে যাবেন এই লাইভ ক্লাসটা, গ্রুপে থেকে যাবে উইথ দিস স্লাইড, and we also provide this PDF already in the group. Okay, so এখানে টেনশনের কিছু নাই। যারা আসতে পারতেছে না এখন, তাদের জন্য আমি বললাম। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, which congenital anomaly is the separation in the roof of the mouth, creating an opening between the oral and nasal cavities? কোয়েশ্চেন নাম্বার 2, রাইট অ্যান্সার দেখি সবার আগে কে কে দিতে পারে। রাইট অ্যান্সার সবার আগে কে কে দিতে পারে কোয়েশ্চেন নাম্বার 2? মোসাম্মদ জোহরা, থ্যাংক ইউ সো মাচ সবার আগে অ্যান্সার দেওয়ার জন্য। পূজা চক্রবর্তী, অর্পি, কচি ওঝা, কচি না কাচি ওঝা, বিটি আক্তার আয়েশা, দ, দুইয়ের দ, ও ডি। আচ্ছা, বাংলা কিবোর্ড দিয়ে লিখছেন মানে। আচ্ছা, এমিলি প্রেমা, বিটি আক্তার আয়েশা, সুমি আক্তার সুমা, তমা হাওলাদার, আখি আক্তার তুলি, সুপ্রিয়া খাতুন, রামিশা আক্তার, এস এ কলি, প্রণামী বারোই, আচ্ছা প্রণামী বারোই, নাজিয়া সুলতানা প্রীতি, ববিতা মল্লিক, মালি, নাজাতুন রাফা। থ্যাংক ইউ সো মাচ যারা রাইট অ্যান্সার দিয়েছেন। সো লেটস ডু দা কোশ্চেন নাম্বার 3। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই, সবাই ম্যাক্সিমামই রাইট অ্যান্সার দিচ্ছেন, তার মানে ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছেন আমার যেটা মনে হচ্ছে। তো আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থাকে যে কম্প্রিহেন্সিভ পরীক্ষা আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করবো, প্রতিনিয়ত ক্লাসের মাধ্যমে কম্প্রিহেন্সিভ পর্যন্ত পড়াশোনা করবো, তাহলে আমাদের পেইড বেসের সাথে যুক্ত করে দিতে পারেন। তাহলে প্রতিনিয়ত এরকম ক্লাসগুলো তারা পাবে এবং আস্তে আস্তে আমার মনে হয় সামনে 6 মাস যদি এভাবে প্র্যাকটিস করে ভালো একটা কিছু তারা আশা করবে। ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ আ কমন কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ এ ট্র্যাকিওএসিফিক্যাল ফিস্টুলা? ট্র্যাকিওএসিফিক্যাল ফিস্টুলা হলে কমনলি কোন কমপ্লিকেশনটা হতে পারে?
কমনলি কোন কমপ্লিকেশনটা হতে পারে? সবাই দ্রুত অ্যান্সার দিয়ে দাও। সবাই অ্যান্সার অপেক্ষায়। যে আমি দেখতে পাচ্ছি সবাই অনেকেই অ্যান্সার দিয়েছে, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছে। একজন লিখেছে ভাই ক্লাস ইগোলা পরে গ্রুপে পাওয়া যাইব। ওরে বাবারে বাংলা। আচ্ছা, হ্যাঁ ভাই ক্লাস এগুলা পরে গ্রুপে পাওয়া যাইব, সমস্যা নাই। গ্রুপে আপনাদের লাইভ হিসেবে এটা সেভ থাকবে, পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। আমি দেখতে পাচ্ছিলাম যে আসলে অনেকেই অ্যান্সার দিয়েছে, অনেকেই বলতেছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই, অথচ সবারই অ্যাকসেপ্ট করা যারা রিকোয়েস্ট দিয়েছে। কাকে accept করলাম? আচ্ছা, কোশ্চেন নাম্বার, আমরা দেখি কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার সবার আগে কে কে দিতে পারে? লেটস ডু ফার্স্ট কোশ্চেন নাম্বার 4। সবার আগে একটু দ্রুত অ্যান্সার দিবেন সবাই, একটু দ্রুত অ্যান্সার দিবেন। Question number 4. In esophageal atresia, what is the primary issue with the esophagus? In esophageal atresia, what is the primary issue with the esophagus? পরের question number 4 এর সি কাচিওছা। In esophageal atresia, what is the primary issue with the esophagus? Esophagus এর কি হয়? Over development, under development, obstructed, thickening of the wall. ম্যাক্সিমাম দেখি obstruction of discontinuity। obstruction of discontinuity ম্যাক্সিমাম দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু দ্রুত আগাবো কোশ্চেন আনসার গুলা। Question number 5. What congenital anomaly characterized by a fold or opening in the abdominal wall through which intestine protrude? মানে হচ্ছে কোন congenital anomalies এ abdominal wall এ গর্ত হয়ে তার ইন্টেস্টাইন গুলো বের হয়ে আসে, বাংলা কথা যেটা। তো বলেন 5 নম্বরের অ্যান্সার কে কে সবার আগে দিতে পারে দেখি। Question number 5 এর অ্যান্সার কে কে দিতে পারে? থ্যাংক ইউ সো মাচ বিটি আক্তার, আয়েশা সবার আগে অ্যান্সার দেওয়ার জন্য। লিখেছে গ্যাস্ট্রোসিয়াসিস। আচ্ছা, গ্যাস্ট্রোসিয়াসিস, থ্যাংক ইউ সো মাচ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। এবার আসি, ইন অম্পেলিকলি হোয়াট স্ট্রাকচার হ্যারিনেট থ্রু দ্য ওপেনিং অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল? অম্পেলিকলিতে অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে কোন জিনিসটা বের হয়ে আসে? দেখি 6 নম্বর অ্যান্সার সবাই দিতে পারে। 6 নম্বর কোশ্চেন অ্যান্সার পরে কি দিতে পারে?
ছয় নম্বর কোশ্চেন আনসার সবার আগে কি দিতে পারে? ইন অম্পেলিক্যালি হোয়াট স্ট্রাকচার সেরিনেট থ্রু দ্য ওপেনিং ইন দ্য অ্যাবডোমিনাল ওয়াল? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, যারা রাইট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি আচ্ছা, ম্যাক্সিমামই কিন্তু এখানে দেখতে পাচ্ছি এ, রাইট অ্যান্সার এ দিয়েছে। 6 নম্বরের কোশ্চেনের রাইট অ্যান্সার এ দিয়েছে। সো এখানে বলছে কি ইন্টেস্টাইন, অনলি ইন্টেস্টাইন। আর এখানে বলছে কি লিভার অ্যান্ড ইন্টেস্টাইন, লিভার অ্যান্ড ইন্টেস্টাইন। আচ্ছা, আমাদের ডেফিনেশনে কি ছিল আমরা একটু এখন আবার দেখে আসি অম্পেলিক্যালিতে কি ছিল। সরি, এখানে কি বলছে? গ্যাস্ট্রোসিয়াসিস, গ্যাস্ট্রোসিয়াসিস কি বলছে? অ্যাবডোমিনাল কন্টেন্টস। আমি এটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। অ্যাবডোমিনাল কন্টেন্টস মানে কি? অ্যাবডোমিনাল কন্টেন্টস মানে হচ্ছে আমাদের অ্যাবডোমিনের মধ্যে শুধুমাত্র যে ইন্টেস্টাইনে বের হবে তা না, অনেক সময় লিভারও বের হয়ে আসতে পারে। ঠিক আছে, সো বেস্ট অ্যান্সার গুলো কিন্তু, হ্যাঁ বেস্ট অ্যান্সার গুলো কিন্তু এরকম কনফিউজড হতে পারে। সো অ্যাবডোমিনাল কন্টেন্টস এর সাথে লিভারও অনেক সময় চলে আসে। ঠিক আছে, শুধু ইন্টেস্টাইন আসবে তা না। অ্যাবডোমিনাল কন্টেন্ট মানে বলতে বোঝাচ্ছে অ্যাবডোমিনের যে কোনো, যে কোনো একটা অর্গান হতে পারে, লিভার হতে পারে, অন্য কিছু। ঠিক আছে, যদি বের হয়ে আসে তখন আমরা সেটাকে বলবো অম্ফালিক্যালি। ঠিক আছে, বা গ্যাস্ট্রোসিয়াসিস। তো এইটা, এটা সাধারণত সাধারণ ক্ষেত্রে এটা হচ্ছে ইন্টেস্টাইন হয়ে থাকে, কিন্তু লিভারও হতে পারে। ঠিক আছে, লিভারও আসতে পারে। কোশ্চেন নাম্বার 6 এ ছিলাম আমরা। তো কোশ্চেন নাম্বার 7 আমরা আসি। হোয়াট কনজেনিটাল অ্যানোমালি ইনভলভস এ প্রোট্রুশন অফ দ্য spinal cord and its surroundings meninges through an opening in the spine? What congenital anomaly involves a protrusion of the spinal cord? What congenital anomalies? Question number 7 অ্যান্সার হচ্ছে, আচ্ছা এখানে দিয়েছে শূন্য চিরকুট, অ্যান্সার দিয়েছে এ। ইরশাদ জাহান অ্যান্সার দিয়েছে এ। বিটি আক্তার আয়েশা 7 এ। মোসাম্মদ জোহরা 7 বি। কাছি ওঝা এ। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি এ বি। What congenital anomaly involves a protrusion of spinal cord and its surrounding meninges through an opening of the spine? মোসাম্মদ জোহরা, ইমপারফোরেটেড অ্যানাস কখন হবে? ইমপারফোরেটেড অ্যানাস মানে হচ্ছে যখন তার পায়ুপথ বা এনাস তৈরি হয় না, তখন সেটাকে বলা হবে ইমপারফোরেটেড অ্যানাস। ঠিক আছে, আর এটা বলছে কি যে কনজেনিটাল অ্যানোমালি কোন ক্ষেত্রে, কোন কনজেনিটাল অ্যানোমালির ক্ষেত্রে আমাদের স্পাইনাল কর্ড এবং তার আশেপাশের যে মেনিনজেস থাকে, মেনিনজেসটা সহ বাইরে বের হয়ে আসে কোন ক্ষেত্রে? সো এটা হবে কি, এটা হবে হচ্ছে কি মেনিনজোথেলি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, রাইট অ্যান্সার দিতে পেরেছেন। ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিয়েছে, এক দুইজন বাদে। আচ্ছা, আমরা কোশ্চেন নাম্বার 8 এ যাই। কোশ্চেন নাম্বার 8 এ কি বলছে? হুইচ কনজেনিটাল অ্যানোমালি ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাবসেন্স অর অ্যাবনর্মাল ওপেনিং অফ দ্য অ্যানাস? আচ্ছা, অ্যাবনর্মাল ওপেনিং বা অ্যাবসেন্স, তখন এটা আসবে ইমপারফোরেটেড অ্যানাস। ঠিক আছে, আমাদের কোশ্চেনটা আমি বারবারই তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলি যে কোশ্চেনটা পেয়ে আমাদেরকে অবশ্যই কি ওয়ার্ডটা খুঁজতে হবে, যে হুইচ কনজেনিটাল অ্যানোমালি ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাবসেন্স অর অ্যাবনর্মাল ওপেনিং অফ দ্য অ্যানাস। তাইলে আমরা খুব দ্রুত অ্যান্সার দিয়ে টাইম বাঁচতে পারবো। ঠিক আছে, বেস্ট অ্যান্সারের ক্ষেত্রে। আচ্ছা, কিওয়ার্ডটা খুঁজতে হবে। এরপর আছে 9 নাম্বার। হোয়াট নার্সিং কেয়ার ইন্টারভেনশন ইজ ক্রুশিয়াল ফর নিউবর্ন উইথ ক্লেফট লিপ? ক্লেফট লিপ পেশেন্টের ক্ষেত্রে, কোশ্চেন নাম্বার 9, ক্লেফট লিপ পেশেন্টের ক্ষেত্রে আমরা কি নার্সিং ইন্টারভেনশনটা দিব পেশেন্টকে? তো এক্ষেত্রে কি হবে? প্রথমটা বলছে প্রোভাইডিং আর্লি ইন্ট্রোডাকশন অফ সলিড ফুডস। এরপর লিখছি এডুকেটিং প্যারেন্টস অন প্রপার ল্যাকটেটিং ডিউরিং ব্রেস্ট ফিডিং। এরপর আছে এনকারেজিং প্যাসিফায়ার ইউজ। এরপর আছে সাপোর্টিং দ্য বন্ডিং অ্যান্ড অ্যাটাচমেন্ট অফ দ্য ইনফ্যান্ট উইথ প্যারেন্ট। আচ্ছা দেখেন, এটা অ্যান্সার কি হবে দেখি। 9 নম্বরের অ্যান্সার, 9 নম্বরের অ্যান্সার কি হবে?
নয়ের অ্যান্সার কি হবে? নয়ের বি, এমিলি প্রেমা, নয়ের বি। এডুকেটিং প্যারেন্টস, প্রপার ল্যাকটেটিং ব্রেস্টফিডিং। থ্যাংক ইউ সো মাচ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। সো বাদ বাকি যারা রাইট অ্যান্সার, সরি এখানে কি আছে, এডুকেটিং প্যারেন্টস অন প্রপার lactating during breastfeeding. তারপর ডি আছে সাপোর্টিং দ্য বন্ডিং এন্ড অ্যাটাচমেন্ট অফ ইনফ্যান্ট উইথ দ্য প্যারেন্ট। আচ্ছা, হুইচ নার্সিং কেয়ার ইন্টারভেনশন ইজ ক্রুশিয়াল ফর এ নিউবর্ন উইথ ক্লেফট লিপ? ক্লেফট লিপের জন্য আচ্ছা, আপনার মনে হয় এই কোশ্চেনটা বোঝেন নাই। রামিশা আক্তার, এমিলি প্রেমা, আপনারা একটু দ্রুত যাচ্ছিলাম আমি, কোশ্চেনটা মানে বোঝেন নাই। এখানে বলছে কি, হোয়াট নার্সিং কেয়ার মানে একটা নিউবর্ন শিশু যখন হচ্ছে ক্লেফট লেফট হয়, মানে ক্লেফট লেফট যদি থাকে বা ঠোঁট কাটা থাকে, সেক্ষেত্রে আমরা ক্রুশিয়াল ভাবে কোনটা করব, কোন ইন্টারভেনশনটা আমরা করব, তাই না? তো প্রথমটা বলছে প্রোভাইডিং আর্লি ইন্ট্রোডাকশন অফ সলিড ফুডস। প্রথমে আমরা কঠিন খাবারগুলো দিব না, এটা তো অবশ্যই হবে না। এডুকেটিং প্যারেন্টস অন প্রপার ল্যাকটেটিং ডিউরিং ব্রেস্ট ফিডিং, প্রপার ল্যাকটেটিং ডিউরিং ব্রেস্ট ফিডিং। আচ্ছা, এখানে একটা কথা আসে যে না, এটা হতে পারে, আমাদের প্রথম চিন্তা হবে কি এটা হতে পারে। দ্বিতীয়টা কি, এনকারেজিং প্যাসিফায়ার ইউজ। প্যাসিফায়ার হচ্ছে এক ধরনের ডিভাইস বা বোতল যেগুলো ইউজ করা, তো সেগুলো ইউজ করার জন্য এনকারেজ করা, এটাও আমি মনে করি যে হতে পারে। এরপর হচ্ছে কি, সাপোর্টিং দ্য বন্ডিং এন্ড অ্যাটাচমেন্ট অফ দ্য ইনফ্যান্ট উইথ দ্য প্যারেন্ট, মানে ইনফ্যান্টের সাথে প্যারেন্টের যে বন্ডিং, সেই বন্ডিংটাকে আরো যাতে সাপোর্ট দেওয়া যায়, এনকারেজ করা যায়, তার মাধ্যমে কি হবে, তার মাধ্যমে যাতে সে প্রপার কেয়ারটা পায়। তো এই তিনটা জায়গায় একটা হতে পারে, তাই না? তো প্রথম আমাদের চিন্তা ভাবনা থাকবে কোনটা হবে না, তাহলে প্রথমটাই কিন্তু বাদ চলে গেল, অটোমেটিক এক নাম্বার বাদ চলে গেল। তো পরবর্তী যেটা আসে বিসি অথবা ডি এর মধ্যে, তো বিসি অথবা ডি এর মধ্যে যে কোনো একটা কিন্তু হতে পারে। তো এই ক্ষেত্রে আমি চিন্তা করব যে আসলে কোশ্চেনটা একটু দেখে আসি, কোশ্চেনটা আসলে কোন জিনিসটা চেয়েছে। কোশ্চেনটা চেয়েছে হচ্ছে কি, ইন্টারভেনশন, নার্সিং কেয়ার ইন্টারভেনশন ফর ক্রুশিয়াল নিউবর্ন উইথ। আচ্ছা, তো নার্সিং কেয়ার ইন্টারভেনশন হিসেবে আমরা কি করব, প্রপার ল্যাকটেটিং মানে কি, তাকে বেশি পরিমাণে বা বেশি পরিমাণে ব্রেস্ট ফিড দেওয়া। খুব বেশি পরিমাণে ব্রেস্ট ফিড দিলেই যে হবে তা না, ঠিক আছে? প্রপার ল্যাকটেটিং যদি আমরা দেই তা না, এটা হচ্ছে প্রপার যদি পজিশনিং থাকতো তাহলে একটা বিষয় ছিল, কিন্তু প্রপার ল্যাকটেটিং মানে এখানে এখানে হবে না, এটা বি নাম্বার। এরপরে কি আছে, এনকারেজিং প্যাসিফায়ার ইউজ। হ্যাঁ, প্যাসিফায়ার ইউজ আমরা দিতে পারি, কিন্তু সেটা কি নার্সিং কেয়ার ইন্টারভেনশন ক্রুশিয়াল মোমেন্টের জন্য না। ক্রুশিয়াল মোমেন্টের জন্য আমাদের কি করতে হবে, ক্রুশিয়াল মোমেন্ট, এই যে কিওয়ার্ডটা আমি দাগ দিয়ে অবশ্যই তাদেরকে সাপোর্ট করতে হবে কি, বন্ডিং এন্ড অ্যাটাচমেন্ট অফ দ্য ইনফ্যান্ট এন্ড প্যারেন্ট। প্যারেন্ট এবং ইনফ্যান্টের মধ্যে যদি বন্ডিং থাকে তাদের, এবং সেই কন্ডিশন থেকে রিকভার করতে হবে, ঠিক আছে? এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 10 মেবি, তো আগাবো, আমাদের টাইম পাস। ইজ দ্য প্রিয়োরিটি উইথ ক্লিপ প্যালেট? ক্লিপ ফেলে আমরা কি করবো সাধারণত? ক্লিপ আমাদের নার্সিং হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি দর্শক সবাই সি দিয়েছে, ফ্যাসিলিটিং অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং টেকনিকস। থ্যাংক ইউ সো মাচ, রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর আছে কোশ্চেন নাম্বার 11।
11 आंसर কি হবে? হাউ ক্যান নার্সেস সাপোর্ট প্যারেন্টস অফ এ নিউবর্ন উইথ ট্র্যাকিওসেফাল ফিস্টুলা? ট্র্যাকিওসেফাল যে ফিস্টুলা যদি হয় তাহলে নার্স কিভাবে প্যারেন্ট এবং নিউবর্নকে সাপোর্ট দিবে? কোশ্চেন নাম্বার 11 কে কে দেখি রাইট আনসার দিতে পারে? কোশ্চেন নাম্বার 11 সবার আগে রাইট আনসার কে কে দিতে পারে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। আচ্ছা, হ্যাঁ ফোন দিয়েছিলাম। আচ্ছা সমস্যা নাই, এমনিতেই ফোন দিয়েছিলাম ওই যে হসপিটালের জন্য আর কি, ওইটাতে ভাবছিলাম যে যাবো ওই দিন, তা ওই জন্য ফোন দিয়েছিলাম। ওই যে আপনি যেটার কথা বলছিলেন আর কি। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। হুম, ও ড্রপ করি নাই, ওটার জন্য করবো কিনা আপনি এক বলছিলেন, তো এই জন্য আর ফোন করি নাই। এখন ভাবছি যে দেখি একদিন আবার ফোন দিয়ে আবার যাবো, তো আপনাকে পরে আর তো ফোন দিয়ে নাই। আপনি হচ্ছে মেবি বেটার লাইফ বলছিলাম। বেটার লাইফ। আচ্ছা তাহলে আমি কালকে কি দিয়ে আসবো না? আচ্ছা, 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 ঠিক আছে তাহলে। ওটার জন্য স্যার ফোন দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 মেবি সবাই রাইট অ্যান্সার দিয়েছেন। 11 অনেকেই অ্যান্সার দিয়েছেন। তো আমি দেখতে পাচ্ছি পরবর্তীতে কোশ্চেন নাম্বার 12, হোয়াট নার্সিং ইন্টারভেনশন ইজ এসেনশিয়াল ফর এ নিউবর্ন উইথ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া? ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার ক্ষেত্রে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার ক্ষেত্রে আসলে কোন নার্সিং ইন্টারভেনশনটা জরুরি? ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 12, দেখি কে কে রাইট অ্যান্সার দিতে পারে? কোশ্চেন নাম্বার 12 রাইট অ্যান্সার ফার্স্ট ফার্স্ট কে কে দিতে পারে? আচ্ছা, সবার আগে দিয়েছে মোসাম্মদ ঝর্ণা খাতুন। ঝর্ণা খাতুন অ্যান্সার দিয়েছে সি। হোয়াট নার্সিং ইন্টারভেনশন ইজ দ্য এসেনশিয়াল ফর নিউবর্ন esophageal atresia avoiding oral feedings until corrective surgery? থ্যাংক ইউ সো মাচ। যারা ক্লাস মনোযোগ সহকারে করেছেন, আমি মনে করছি সবাই রাইট অ্যান্সার গুলো দিতে পেরেছেন। সো আপনাদের ক্লাসে ফিডব্যাকটা আমাকে একটু দিবেন যে আসলে টোটাল ক্লাসটা কেমন লেগেছে এবং আরো কি কি বিষয় কারেকশন করলে আপনাদের জন্য ভালো হয়। সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। আর বাদ বাকি যেই এমসিকিউ গুলো আছে এবং হচ্ছে বেস্ট অ্যান্সার গুলো আছে, আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন। এবং পরবর্তী যে পেডিয়াট্রিক ক্লাসটা হবে, পেডিয়াট্রিক ক্লাসের আগে আমি বাদ বাকি যেই কোশ্চেন গুলো রয়েছে এই কোশ্চেন গুলো কিন্তু আমি আস্ক করবো সবাইকে। তো সবার কিন্তু কোশ্চেন গুলোর অ্যান্সার জানা লাগবে। তো আপনারা কাইন্ডলি ক্লাস করার পাশাপাশি, ক্লাস যেহেতু রেগুলার করছেন, ক্লাস করার পাশাপাশি চেষ্টা করবেন যে প্রত্যেকটা ক্লাস যেদিন আমরা করেছি সেই ক্লাসের ওই দিনই আবার ওই জিনিসগুলো একটু রিভিশন দেওয়া। তাহলে কি হবে, ওই জিনিসগুলো আপনার ব্রেনে একদম থেকে যাবে লং টাইমের জন্য, ঠিক আছে? তো আমরা অল্প অল্প করে শিখবো, খুব বেশি আমরা কিন্তু শিখি না আজকে। অল্প অল্প করে শিখবো, বাট আমরা চেষ্টা করবো যে জিনিসগুলো শিখি এই জিনিসগুলো যাতে আমরা আমরা ব্রেনে রাখতে পারি, ঠিক আছে? তো সেভাবে আমরা শিখবো, একটু প্র্যাকটিস করবো রেগুলার, তাহলে দেখবেন যে আপনারা একটা টাইমে ভালো কিছু করতে পারবেন। তো সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমার জন্য, সবার জন্য একটু প্রার্থনা করবেন আমার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। সো থ্যাংক ইউ সো মাচ। টাটা।